আচ্ছা, এই প্যান্ডেমিকের মধ্যে অনলাইন ক্লাসগুলি আসলে অনেক ভালো। তোমরা সকলেই যেখানেই যে ধরনের ক্লাস পাও না কেন, সকল ক্লাসেই তোমরা করবে, অংশগ্রহণ করবে। আর আচ্ছা, আজকে আমি তোমাদের একটি দেখাচ্ছি, সেটা হচ্ছে আজকে আমার ক্লাসে যে যেখান থেকে দেখছেন এবং যারা স্টুডেন্ট আছে সকলকে স্বাগত। প্রথমে পরিচিতি দিয়ে নিচ্ছি। আমি নূরজাহান বেগম, সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান। ব্রাহ্মণদিকে কেম সরকারি উচ্চ বিদ্যালয়, নরসিংদী। আজকে তোমাদের নবম দশম শ্রেণীর রসায়নের নবম অধ্যায় অ্যাসিড ক্ষার সমতা নিয়ে কিছু কথা বলবো। এর আগেও তোমাদের একটা ছিল, এই চ্যাপ্টারেরই প্রথম ক্লাস আমি নিয়েছি। সেটা হচ্ছে প্রথম ক্লাস ছিল, আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস। তোমরা ওই ক্লাসের মধ্যে অ্যাসিড সম্পর্কে জেনেছো, তাই না? অ্যাসিডের বিভিন্ন ধরনের উৎস, তারপরে হচ্ছে সেগুলির বিক্রিয়া চেনার উপায়, সেগুলি কি সেটা আমরা জেনেছি। যেমন হচ্ছে এখানে ভিনেগার, লেমন, টমেটো, আঙুর, তারপর হচ্ছে দুধ, এখানে আছে হচ্ছে পিঁপড়া, অ্যাপল, এগুলিতে বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে। ঠিক আছে, এগুলি তোমরা জেনেছো। আচ্ছা, এবার আমরা কিছু ছবি লক্ষ্য করব। দেখো এখানে এটা কি দেওয়া আছে? টুথপেস্ট, তাই না? এখানে হচ্ছে ব্রাশ আর এটা হচ্ছে টুথপেস্ট। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে হচ্ছে এটা কি দেখা যায়? ক্যালসিয়াম কার্বনেট, লাইমস্টোন অর্থাৎ চুনাপাথর। চুনাপাথর তো তোমরা জানো যে কোথায় আছে, তাই না? বিজয়পুরে হচ্ছে চুনাপাথরের এই খনি পাওয়া গিয়েছে, তাই না? তারপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কিসের মধ্যে? সাবানের মধ্যে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা দেখি যে বিভিন্ন ধরনের মৌমাছি অথবা এরকম কিছু কিন্তু অনেক সময় হুল ফুটায়। হ্যাঁ, হুল ফুটাইলে পরে কি করতে হয়? ওখানে চুন দিতে হয়। ঠিক আছে। আচ্ছা, এবার দেখি এটা হচ্ছে কি? বেকিং সোডা। আমরা জানি আমরা যখন তোমাদের আম্মু অথবা বাসায় যখন করা হয়, কোনো কেক তৈরি করা হয়, ওনারা কিন্তু কি দেন? বেকিং সোডা দেন। ঠিক আছে। অথবা বেকারিতে যখন কেক তৈরি করা হয় তখন কিন্তু এই সোডাটা দেয়া হয়। আচ্ছা, তারপরে দেখি এটা হচ্ছে কি? এটা হচ্ছে হারপিক। ঠিক আছে, যেটা আমরা টয়লেট অথবা বাথরুম পরিষ্কার করতে ব্যবহার করে থাকি। এটার মধ্যে কি থাকে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে। এটার মধ্যে কি থাকে? এটার মধ্যে থাকে হচ্ছে অ্যামোনিয়া। ওকে। আচ্ছা, এবার তাইলে আমরা বুঝতেই পারতেছি যে আজকের পাঠটি কি হবে তাহলে। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই জেনে গেছো যে আজকের পাঠটা সাধারণত হতে যাচ্ছে কি? ক্ষারক। ঠিক আছে। আচ্ছা, আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা আমরা সকলেই জানতে পারবো যে ক্ষারক সকলে ব্যাখ্যা করতে পারবে, ক্ষারকের পার্থক্য নির্ণয় করতে পারবে, চেনা পরিবেশের মধ্যে বিভিন্ন ক্ষারকের পরীক্ষা করতে পারবে, বাস্তবে ক্ষারক সম্পর্কে বিভিন্ন ধরনের করতে পারবে। আচ্ছা, এবার আমরা জানবো যে ক্ষারক কাকে বলে। আচ্ছা, ক্ষারকটা কি? আমরা জানি যে যে সকল যৌগ সাধারণত জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হাইড্রোক্সাইড আয়ন প্রদান করে তাদেরকে ক্ষারক বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এর আগে আমরা জেনেছিলাম হচ্ছে অ্যাসিড সম্পর্কে। অ্যাসিড হচ্ছে কি? যখন যে সকল যৌগ জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে সেখান থেকে কি উৎপন্ন করবে? হাইড্রোজেন আয়ন প্রদান করবে, সেগুলি হচ্ছে অ্যাসিড ছিল, তাই না? তো এখানে ক্ষারক হচ্ছে
এই হাইড্রোজেনের পরিবর্তে এখানে কি বের হবে? হাইড্রোক্সাইড আয়ন বের হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে কতগুলি উদাহরণ দেওয়া আছে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়া, বেকিং সোডা। যেমন নিচে ক্ষারকের কয়েকটি বৈশিষ্ট্য দেওয়া হলো। এরা হচ্ছে হাইড্রোজেন আয়ন H+ গ্রহণ করে এবং হাইড্রোক্সাইড আয়ন প্রদান করে। এরা হচ্ছে কি স্বাদহীন। এই দুইটা বৈশিষ্ট্য আমরা দেখলাম। আচ্ছা, এবার আমরা দেখি ক্ষার এবং ক্ষারক, এই দুইটা কি? ক্ষার এবং ক্ষারক কি? ক্ষারক হলো সে সকল পদার্থ যা অ্যাসিডকে প্রশমিত করে। ঠিক আছে? অর্থাৎ অ্যাসিডকে প্রশমিত করার সাথে সাথে কি করবে? অ্যাসিডের ধর্মটাকে বিলুপ্ত করবে। ঠিক আছে? আচ্ছা, সাধারণত ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইডই হচ্ছে কি ক্ষারক। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা নর্মালি একটা বিষয় জানি যে অ্যাসিড এবং ক্ষার মিলে হচ্ছে কি তৈরি হয়? লবণ এবং পানি তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, আবার ক্ষার হচ্ছে এমন একটি বিশেষ ধরনের ক্ষারক যেটা পানিতে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়। ক্ষার এবং ক্ষারকের মধ্যে আহ, তোমরা পার্থক্য করতে পারবা এভাবে যে ক্ষারক হচ্ছে তোমার যেগুলি পানিতে দ্রবীভূত হতেও পারে, নাও হতে পারে। ঠিক আছে? আর ক্ষার হচ্ছে যে এটাও এক ধরনের ক্ষারক, কিন্তু সেটা পানিতে দ্রবীভূত হবে। ওকে? আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে মানে ক্ষারক হচ্ছে সেটা পানিতে দ্রবীভূত হতেও পারে, নাও হতে পারে। আর ক্ষার হচ্ছে শুধু এটার একটা অংশ, ঠিক আছে, যেটা পানিতে দ্রবীভূত হয়। আচ্ছা, এখন আমরা সেখানে কিছু উদাহরণ এখানে দেখো দিয়েছি, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড ইত্যাদি হচ্ছে কি ক্ষার। এগুলি পানিতে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়। ওকে? আচ্ছা, তারপরে হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ, সেটাও হচ্ছে কি ক্ষার। তারপরে এখানে কিছু ব্যতিক্রম উদাহরণ দেওয়া আছে, যেমন কপার অক্সাইড, ফেরিক অক্সাইড, তারপর ফেরাস অক্সাইড আর হচ্ছে ফেরাস হাইড্রোক্সাইড। এগুলি হচ্ছে পানিতে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় না। তাহলে হয় না, কিন্তু এরা ক্ষারক, এটা কিন্তু ক্ষার নয়। ঠিক আছে? এখানে আমরা যা যা দেখতেছি এগুলি সবগুলি হচ্ছে কি ক্ষারক, কিন্তু ক্ষার হচ্ছে এগুলি যেগুলি পানিতে দ্রবীভূত হয়। ঠিক আছে? তাইলে আমরা এখানে একটা কথা বলতে পারি যে সকল ক্ষারই হচ্ছে কি ক্ষারক, কিন্তু সকল ক্ষারকই ক্ষার নয়। ওকে? আচ্ছা, এবার আমরা দেখব ক্ষারকের কিছু ধর্ম। ক্ষারক হচ্ছে এগুলি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। তারপর হচ্ছে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয় না, সেটা আমরা আগেই বলেছি। যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হবে সেগুলি হচ্ছে ক্ষার। আর এরা হচ্ছে কি পিচ্ছিল। আমরা যখন ধরো সাবান দিয়ে গোসল করি, তাই না, সাবানটা হচ্ছে কি পিচ্ছিল হয়, সেজন্য ক্ষারকের ধর্মটা হচ্ছে কি এরা পিচ্ছিল। আর আমরা জানি অ্যাসিডে যখন নীল লিটমাস তুমি ডুবাবে, তখন সেখানে কি হবে? নীল লিটমাসটা লাল হয়ে যাবে। আর ক্ষারকের ধর্মটা হচ্ছে যে এরা লাল লিটমাসকে নীল করবে। ওকে? আরো কিছু ধর্ম আমরা দেখব, সেটা হচ্ছে যে ক্ষারটা হচ্ছে কি আমরা এখানে একটা কথা লিখেছি যে লঘু ক্ষারের ধর্ম। লঘু হচ্ছে কি যেটা তোমার একটা হচ্ছে লঘু ক্ষার আর একটা হচ্ছে কি গাঢ় ক্ষার, তাই না? লঘু যেমন লঘু অ্যাসিড এবং গাঢ় অ্যাসিড আমরা দেখেছি, এখানেও ঠিক সেম একই রকম ভাবে লঘু ক্ষার এবং আহ, গাঢ় ক্ষার কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে লঘু ক্ষারের ধর্মের মধ্যে সাধারণত আমরা কি দেখব? এখানে আগে কতগুলি ধর্ম দেখেছি, ওগুলির সাথে সাথে হচ্ছে এগুলির স্বাদ হচ্ছে কি কটু এবং গন্ধযুক্ত। ঠিক আছে? কটু স্বাদ, তোমার হচ্ছে মানে গন্ধটা নিশ্চয়ই ভালো না, স্বাদটাও ভালো না, সেজন্যই কি করা যাবে না, কোনো ক্ষারের স্বাদ নেওয়া যাবে না। ওকে? আচ্ছা, তারপরে
আমাদের দেখো ল্যাবরেটরিতে কিছু পরীক্ষা আমরা করতে পারি, অথবা তুমি বাস্তবেও, বাস্তবেও কিন্তু তুমি সেই পরীক্ষাগুলি করতে পারবে। ওকে, একটা দুইটা পরীক্ষা তোমরা করতে পারবে, যেমন হচ্ছে অনুভব। যখন আমরা সাবানের কথা বললাম, হুম, সেটা কি হয়, স্পর্শ করলে পিচ্ছিল মনে হয়, ঠিক আছে। আচ্ছা, সাবানের মধ্যেও তো বেশ কম আছে, তাই না? যেটা গোছলের সাবান সেটা কিন্তু ত্বকের মধ্যে ইয়ে করলে, তুমি যখন ত্বকটাতে লাগাবে, শরীরে লাগাবে, তখন কিন্তু এটা ক্ষতি হবে না। কিন্তু যখন কাপড় ধোয়ার সাবানটা হয়, তখন যদি তুমি সেটাকে স্পর্শ শরীরে লাগাও বা শরীরে যদি তুমি ইয়ে করো, তাহলে কিন্তু তোমার চামড়াটা কি হয়ে যাবে, হুম, আহ, সেখানে কিন্তু ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে লিটমাস পরীক্ষাও আমরা দেখিয়েছি, সেখানে কি হবে, লাল লিটমাসকে নীল করবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ধাতব আয়নের সাথে এটা বিক্রিয়া করে কি উৎপন্ন করে, ধাতব আয়নের সাথে সেটা বিক্রিয়া করে বিভিন্ন ধরনের, সেটা হচ্ছে হাইড্রোক্সাইড। আমরা জানি যে সেখান থেকে হাইড্রোক্সাইডটা বের হবে। তারপরে হচ্ছে, আচ্ছা দেখো এখানে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া কি হয়, হ্যাঁ, অ্যাসিড এবং ক্ষার এখানে বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, লবণ উৎপন্ন হয়। এখানে দেখি আমরা, এটা হচ্ছে অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে হচ্ছে আণবিক আকারে দেখানো হয়েছে হাইড্রোজেন আর হচ্ছে ক্লোরিন, হাইড্রোজেন ক্লোরিন, হাইড্রোজেন ক্লোরিন, এখানে অনেকগুলো অণু আছে। আর সেখান থেকে এখানে আছে হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে কি বেজ, বেজ মানে হচ্ছে কি ক্ষার, ঠিক আছে। তো অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, লবণ উৎপন্ন হয়, সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখি আমরা আহ, ক্ষার কিভাবে অ্যাসিডকে প্রশমিত করে, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি যে অ্যাসিড এবং ক্ষার মিলে কি উৎপন্ন হয়, পানি এবং সল্ট অর্থাৎ লবণ উৎপন্ন হয়। আচ্ছা, এখানে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, আমরা এর আগেরটাতে দেখেছি, এর আগেরটাতে যখন দেখলাম যে এখানে অ্যাসিড এবং বেজ, এখানে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড মিলে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে, ঠিক আছে। তো আমরা ঠিক সেম একই রকম ভাবে দেখবো যে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডটা মিলে কি উৎপন্ন হয়েছে, এই যে এই হাইড্রোজেন আর হচ্ছে কি এই হাইড্রোক্সাইড, এই দুইটা মিলে কি উৎপন্ন হলো, পানি উৎপন্ন হলো। আর বাকি থাকলো কি ক্লোরিন আর হচ্ছে কি সোডিয়াম, ঠিক আছে। তো সোডিয়াম আর ক্লোরিনে মিলে কি উৎপন্ন হয়, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, ওকে। আচ্ছা, তেমনি ভাবে এখান থেকে হাইড্রোজেনটা আর হচ্ছে হাইড্রোক্সাইড, এই দুইটা মিলে কি উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে। আর থাকবে কি এখানের ক্লোরিন আর হচ্ছে ম্যাগনেসিয়াম, দুইটা মিলে কি উৎপন্ন হবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের চিহ্নটা দেওয়া হয়েছে, সেটার সুবিধা হচ্ছে যে এখানে ব্যালেন্স করার দরকার পড়ে না, ঠিক আছে। তো এই জন্য এখানে আবার এখানে হচ্ছে সালফুরিক অ্যাসিড আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, এখানে ঠিক সেম একই রকম ভাবে হাইড্রোজেন আর হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন একসাথে হয়ে পানি উৎপন্ন করবে। আর এখান থেকে সালফেট আর হচ্ছে সোডিয়াম মিলে কি উৎপন্ন হয়, সোডিয়াম সালফেট উৎপন্ন হয়, ওকে। আচ্ছা, তারপরে দেখি যে আমরা দেখবো যে এটা ধাতব এর সাথে কি বিক্রিয়া করে। আচ্ছা দেখো, এখানে ধাতু আর হচ্ছে ক্ষার একসাথে মিলে কি উৎপন্ন হয়, সল্ট আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস, ওকে। আচ্ছা, যেমন হচ্ছে এখানে অ্যালুমিনিয়াম আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে কি একটা ক্ষার। এখন অ্যালুমিনিয়াম আর হচ্ছে এই সোডিয়াম হাইড্রোক্সাইড মিলে কি উৎপন্ন হবে, সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন হবে। আর এখান থেকে হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন হবে, ওকে। আচ্ছা, হাইড্রোজেন গ্যাস কিভাবে পরীক্ষা করতে হয় সেটাও কিন্তু আমি আগের বেলা দেখিয়েছিলাম, ওকে। আচ্ছা, এখন দেখি আমরা আহ, লঘু ক্ষারের সাথে ধাতব আয়নের বিক্রিয়া কিভাবে ঘটে। আচ্ছা, অধিকাংশ ধাতব কিন্তু হাইড্রোক্সাইড, অধিকাংশ ধাতব হাইড্রোক্সাইড গুলি হচ্ছে অদ্রবণীয়, অর্থাৎ সেটা ধাতুর লবণ আয়নের লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করা হলে দ্রবণে উপস্থিত ধাতব হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করা হলে কোনো, কি হয় সেটা, সেটা হচ্ছে যদি তুমি কোনো ধাতুর লবণের সাথে, হ্যাঁ,
অথবা ধাতুর লবণ, হুম, এটার জলীয় দ্রবণ তুমি যদি নাও অথবা আয়নের দ্রবণে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করো, তাহলে সেখানে কি হবে, সেখানে হচ্ছে ধাতুর হাইড্রোক্সাইডটা অধক্ষিপ্ত হবে। ওকে, আচ্ছা, এবার দেখি আমরা যদি অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করা হয় তাহলে কি হবে, কোনো অধ্যক্ষেপ দ্রবীভূত হবে এবং দ্রবণের বর্ণ পরিবর্তন হবে, আগে যে বর্ণ ছিল সেই বর্ণটা কিন্তু থাকবে না। যেমন এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে জিঙ্ক, ঠিক আছে, এখান থেকে কি উৎপন্ন হবে, সোডিয়াম জিঙ্কেট আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস, সেটা আমরা আগের বেলায় দেখেছি। আচ্ছা, এবার দেখি অ্যামোনিয়ার সাথে ক্ষার কিরকম বিক্রিয়া করে। অ্যামোনিয়ার সাথে ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করে, অ্যামোনিয়া আর হচ্ছে, এটা হচ্ছে কি ক্ষারের ইয়েটা, আয়নটা, তাই না? তো অ্যামোনিয়া আর হচ্ছে ক্ষার একসাথে হয়ে এটা হচ্ছে কি অ্যামোনিয়াম আয়ন, ঠিক আছে। আচ্ছা, অ্যামোনিয়াম আয়নটা ক্ষারের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়, এটা কি অ্যামোনিয়া, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় আর হচ্ছে পানি উৎপন্ন হয়। ওকে, আচ্ছা, তারপরে আমরা দেখি যে ক্ষারটা হচ্ছে কিভাবে সেটা উম, ক্ষতি করে থাকে, সেটা আমরা একটা পরীক্ষার মাধ্যমে দেখব যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা অ্যাসিডের মতোই অত্যন্ত ক্ষয়কারী এবং বিপজ্জনক, ঠিক আছে। সেজন্য এটাকে ব্যবহার করতে হলে খুব সতর্কতার সাথে ব্যবহার করতে হয়, যেন সেটা কাপড়েও না লাগে, শরীরেও না লাগে। যদি অসতর্কতাবশত লেগে যায় তাহলে প্রচুর পরিমাণে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং কাছাকাছি যারা আছে তাদেরকে, বড়দেরকে জানাতে হবে। ওকে, আচ্ছা, এবার আমরা দুইটা বিকার নেব, দুইটাতে সমপরিমাণ পানি, দুইটাতে হচ্ছে, একটাতে হচ্ছে পাতিত পানি, আরেকটা হতে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, নিয়ে পরে আহ, কি করতে হবে, দুইটাতেই একটা করে মুরগির পা ডুবাইয়ে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, পাটা ডুবালে যখন তুমি রেখে দিবা, একদিন রেখে দেওয়ার পরে দেখা যাবে কি যে যখন তুমি এটাকে তো হাত দিয়ে উঠাইতে পারবা না, তাই না? একটা কিছু দিয়ে যখন উঠাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে যে পাটা আছে, একদিন পরে তখন তুমি দেখতে পারবে যে এটার মধ্যে কি অবস্থা হয়েছে আর পাতিত পানিতে যে পাটা ছিল সেটাতে কি পরিবর্তন এসছে, ঠিক আছে। দুইটার তফাৎটা কিন্তু তুমি তখন বুঝতে পারবে নিশ্চয়ই। তখন সোডিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে যে পাটা ছিল সেটার অবশ্যই কোনো কোনো না কোনো পরিবর্তন হবে। আচ্ছা, এবার আমরা দেখব যে পিএইচ, পিএইচটা হচ্ছে কি, যেটা হাইড্রোজেনের আয়নের যে মাত্রাটা সেটা নির্ধারণ করে হচ্ছে কি, সেটা সেটা অনুসারেই সাধারণত আমরা অ্যাসিড, ক্ষার কোনটা সেটা আমরা চিনতে পারি। ওকে, আচ্ছা, আমরা তো লিটমাস পেপারের সাহায্যে আমরা কিন্তু জেনেছি যে কোনটা অ্যাসিড এবং কোনটা ক্ষার সেটা আমরা চিনতে পারি, কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পিএইচ স্কেল। আমরা জানি যে বিভিন্ন ধরনের স্কেল থাকে, তাই না? বিভিন্ন ধরনের ওজন মাপার অথবা কোনো কিছু পরিমাপের জিনিসপত্র কিন্তু আমরা দেখতে পাই পরিবেশে, তাই না? তো এরকমই অ্যাসিড এবং ক্ষার চিহ্নিত করার জন্য, চেনার জন্য পিএইচ স্কেলটা ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে দেখো, এখানে কিন্তু উদাহরণ দেওয়া আছে, অনেকগুলি উদাহরণ দেখো দেওয়া আছে। এদিক থেকে যখন যত এদিকে যাবে, এখানে দেখো 0 থেকে শুরু হয়েছে 14 পর্যন্ত, তাই না? অর্থাৎ এখানে কি দেখা যায়, এদিকে হচ্ছে অ্যাসিড থাকবে, তাই না? অর্থাৎ 0 থেকে 3, 4, 5 এর মধ্যে হচ্ছে যেগুলি আছে এগুলি হচ্ছে কি অ্যাসিডের মধ্যে পড়বে। ওকে, আচ্ছা, আবার এদিকে যত যেতে থাকবে ততই হচ্ছে কি ক্ষারীয় ধর্মটা তার বাড়তে থাকবে। ওকে, আচ্ছা, এখন দেখো এখানে, এখানে হচ্ছে এখানে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে কি অ্যাসিড, এখানে কিন্তু সেই সাইনটা তোমাদের দেওয়া আছে, সাইনটা অবশ্যই তোমরা প্রথম অধ্যায়ে পড়েছো যে সাইনটা তো বিপজ্জনক, তাই না?
আচ্ছা, তারপরে এটা হচ্ছে কি লেমন। লেমনে জানি আমরা সেটা হচ্ছে অ্যাসিড থাকে, সাইট্রিক অ্যাসিড। আবার এটা হচ্ছে আপেল, আপেলেও অ্যাসিড থাকে। ভিনেগার, সেটা হচ্ছে কি সেটাতেও অ্যাসিড থাকে, ঠিক আছে, জৈব অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। টমেটোতেও অ্যাসিড থাকে। ব্যানানা, ব্যানানাতেও কি থাকে ধরনের অ্যাসিড থাকে। আবার মিল্কেও কি থাকে অ্যাসিড থাকে, ল্যাকটিক অ্যাসিড। অর্থাৎ এদিকের অ্যাসিডগুলি একটু তীব্র অ্যাসিড, যত এদিকে আসতে থাকবে ততই কিন্তু সেটার কি একটু তীব্রতা কম। তাইলে আমরা এখান থেকে কিন্তু বুঝতে পারবো যে এই লেমন, লেবুটা হচ্ছে কি এই যে ফলগুলি আমরা ফল, তারপরে হচ্ছে টমেটো, এগুলি দেখতে পাচ্ছি, এর মধ্যে লেমনটা হচ্ছে কি বেশি অ্যাসিডিও, তাই না? তারপরে হচ্ছে এখানে পানি হচ্ছে কি নিরপেক্ষ, পানি হচ্ছে কি নিরপেক্ষ, অর্থাৎ এটার পিএইচ মাত্রা হচ্ছে 7। ওকে, আচ্ছা, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লাড, ব্লাডের ইয়েটা হচ্ছে কি একটু ক্ষারীয়, মানে ঈষৎ ক্ষারীয় যেটাকে বলা হয়, ঠিক আছে, অর্থাৎ স্বাদের একটু বেশি। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে এখানে বেকিং সোডা। বেকিং সোডাটা হচ্ছে কি, বেকিং সোডা আমরা যেটা আগেই বলেছিলাম, যেটা হচ্ছে তোমার কেক তৈরিতে, বেকারিতে ব্যবহার করা হয়। ওকে, আর সেটা হচ্ছে সেটার ধর্ম কি ক্ষারীয়। আচ্ছা, তারপরে হচ্ছে সাবান। সাবান হচ্ছে আর একটু বেশি ক্ষারীয়, তাই না? বেকিং সোডার চেয়ে বেশি ক্ষারীয় হচ্ছে সাবানটা। তারপরে হচ্ছে এখানে অ্যামোনিয়া। অ্যামোনিয়া তো আমরা কোথায় দেখেছি, সেটা হচ্ছে হারপিকে, তাই না? অথবা আমরা যে গ্লাস ক্লিনার হিসেবে ব্যবহার করে থাকি সেগুলিতেও কি থাকে, অ্যামোনিয়ার দ্রবণ থাকে, সেটাও কি ক্ষারীয়। আচ্ছা, তারপরে হচ্ছে ড্রেন ক্লিনার। ড্রেন ক্লিনার অর্থাৎ ড্রেন যখন পরিষ্কার করা হয় তখনও কিন্তু এই অ্যালকালি দ্রবণ ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, আশা করি তোমরা পিএইচ স্কেলটা খুব ভালোভাবে এখান থেকে বুঝতে পারছো, এবং এখানের যে উদাহরণগুলি আছে সেগুলিও তোমরা মিলিয়ে নিলে এটা বাস্তবে তোমরা বুঝতে পারবা যে কোনটা বেশি ক্ষারীয়, কোনটা কম ক্ষারীয়, কোনটা বেশি অ্যাসিডীয়, কোনটা কম অ্যাসিডীয়। আচ্ছা, তারপরে আমরা এখন জানবো যে পিএইচটা কি। পিএইচটা হচ্ছে কি, যে পিএইচ মানে হলো কি হাইড্রোজেনের ক্ষমতা, যেটা আমি আগেই বলেছি। আর কোন দ্রবণে পিএইচ এর মান 0 থেকে শুরু হয়, তাই না? 0 থেকে শুরু করে 14 এর মাঝে হবে, 14 এর মাঝে হবে। আবার এটা দেখেছি আমরা যে যদি 7 হয় তাহলে সেটা দ্রবণটি হবে কি প্রশম, তাই না? অর্থাৎ সেটা নিরপেক্ষ হবে, যেটা আমরা পানির ক্ষেত্রে দেখেছি। আচ্ছা, তারপরে যদি 7 এর কম হয়, অর্থাৎ 7 এর কম হয় তাহলে সেটা অম্লীয়, আর যদি 7 এর বেশি হয় তাহলে সেটা কি ক্ষারীয়। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে যে পিএইচ পেপার। পিএইচ পেপারও একটা আছে, যে কোনো দ্রবণের মধ্যে কোনো দ্রবণ অ্যাসিডীয় না ক্ষারীয় সেটা আমরা পিএইচ পেপারের মাধ্যমে সেটা কি করতে পারি, নির্ণয় করতে পারি। দ্রবণে কয়েক ফুট ইউনিভার্সাল ইন্ডিকেটর যোগ করলে পরে উক্ত বর্ণকে স্ট্যান্ডার্ড কালার চার্টের সাথে মিলিয়ে নিলে পিএইচ এর মান নির্ধারণ করা যায়, ঠিক আছে। আচ্ছা, এখন ইউনিভার্সাল ইন্ডিকেটর মানে হচ্ছে কি, যে ইন্ডিকেটর মানে হচ্ছে কি নির্দেশক। কতগুলি নির্দেশক আছে, তোমরা অবশ্যই নির্দেশকের নাম শুনেছো, যেগুলি দিয়ে অ্যাসিড এবং ক্ষার কি করা হয়, এটার বর্ণ পরিবর্তন দ্বারা সেগুলি নির্দেশ করা হয় যে সেটা অ্যাসিডীয় না ক্ষারীয়। ওকে, আচ্ছা, তারপরে এরকম আমরা উদাহরণ শুনেছি, যেমন হচ্ছে ফেনলফথেলিন, তারপরে হচ্ছে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড ইত্যাদি। আচ্ছা, এবার দেখো পিএইচ এর মান, আহ, এই যে এখানে ইন্ডিকেটর যোগ করার পরে যে বর্ণ হয়, সেই বর্ণগুলি যদি লাল বর্ণ হয় তাহলে সেটা কি হবে, তীব্র অ্যাসিড হবে, সেটার পিএইচ এর মান কত হবে, 0 থেকে 3। আবার যখন হলুদ হবে তখন সেটা দুর্বল অ্যাসিড হবে। ওকে, আবার যখন 7 হবে তখন এটার রংটা কি হবে, সবুজ হবে। আবার যখন নীল হবে তখন দুর্বল ক্ষার হবে, আবার বেগুনি হলে এটা তীব্র ক্ষার হবে। সেটার পিএইচ এর ইয়েটা সীমাটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে
আমরা দেখব যে স্বাস্থ্য রক্ষায় পিএইচ কিভাবে ভূমিকা রাখে। আমরা সাধারণত খাবারের সাথে বিভিন্ন ধরনের খাবার কিন্তু খেয়ে থাকি, শর্করা, প্রোটিন, তারপরে হচ্ছে চর্বি, ইত্যাদি, খনিজ লবণ, ভিটামিন। ঠিক আছে, এর মধ্যে প্রোটিনকে হজম করার জন্য পাকস্থলীতে পিএইচ এর মান কত প্রয়োজন? 2 প্রয়োজন, অর্থাৎ অ্যাসিডীয় অবস্থাটা প্রয়োজন। ঠিক আছে, আবার খাদ্যকে অধিক হজম করার জন্য ক্ষুদ্রান্ত্রে পিএইচ এর মান 8 প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারলাম এখান থেকে? যখন আমরা খাবারটা খাই, প্রোটিন জাতীয় খাবার যখন আমাদের পাকস্থলীতে যায়, তখন কিন্তু আমরা জানি যে পাকস্থলীর গাত্রে কি থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। সেই অ্যাসিডের মানটা হচ্ছে কি, সেটা তীব্র অ্যাসিড হতে হয়। ঠিক আছে, তখনই সেটা কি হয়? হজম হয়। আবার সেটাকে অধিকতর হজম করার জন্য আমরা জানি পাকস্থলীর পরে কি আছে? ক্ষুদ্রান্ত্র। সেই ক্ষুদ্রান্ত্রের মধ্যে গেলে পরে কি হবে? সেটা আরো বেশি হজম হবে, বেশি ডাইজেস্ট হবে। তো সেখানের এই অধিক হজম করার জন্য পিএইচ এর মাত্রাটা থাকতে হবে কত? 8। আমরা জানি 7 এর চেয়ে বেশি হলে, পিএইচ এর মান 7 এর চেয়ে বেশি হলে সেটা ক্ষারকীয় হয়। আর এই ক্ষুদ্রান্ত্রেও ঠিক তেমনি কি হবে? পিএইচ এর মানটা 8 হলেই সাধারণত আমরা কি বুঝতে পারবো? যে এখানে খাবারটা বেশি হজম হবে। আচ্ছা, এবার আমরা দেখি যে রক্তের পিএইচ এর মান হচ্ছে 7.35 থেকে 7.45। আবার প্রস্রাবের পিএইচ এর মান হচ্ছে 6 থাকা প্রয়োজন। কতগুলো রোগ নির্ণয়ের জন্য পিএইচ এর মান অবশ্যই জানা আবশ্যক। এখন এখানে এই যে রক্তের পিএইচ এর মান, আমরা যে ব্লাডের পরীক্ষা করি, তারপর হচ্ছে ইউরিন টেস্ট করি, হ্যাঁ, ব্লাড টেস্ট অথবা ইউরিন টেস্ট বিভিন্ন রোগের কারণে কিন্তু কি করতে হয়? টেস্ট করতে হয়। সেটা কিন্তু তুমিও ইচ্ছা করলে বুঝতে পারবা যে এখানে এটার পিএইচ এর মাত্রাটা কতটুকু হলে নরমাল, কতটুকু থাকলে পরে এটা নরমাল থাকে। আমরা কি দেখতে পাচ্ছি এখানে? 7.35 থেকে 7.45 এর ভিতরে যদি থাকে তাহলে ঠিক আছে। ঠিক আছে, আবার প্রস্রাবের যদি 6 হয় তাহলে সেটা আমরা বুঝতে পারবো যে এটাও ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার দেখি আমরা কিছু এই পর্যন্ত যা পড়লাম সেখানে আমরা কি কি পেলাম? বিভিন্ন ধরনের রিয়াকশন, হুম, ক্ষারের বিভিন্ন ধরনের রিয়াকশন পড়েছি। যেমন সোডিয়াম, কি বলে এটা, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এর আগে আমরা পড়েছি সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে, এখানে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড একসাথে মিলে পরে কি উৎপন্ন হবে? লবণ এবং পানি উৎপন্ন হবে। ওকে, অ্যাসিড এবং ক্ষার মিলে কি উৎপন্ন হবে? লবণ এবং পানি উৎপন্ন হবে। আবার যখন অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করবে তখন সেখানে কি উৎপন্ন হবে? এই অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। ঠিক আছে, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। এই অ্যামোনিয়া গ্যাসটাকে তুমি কিভাবে চিনতে পারবে যে এটা একটা ক্ষার? কারণ কি, যখন এখান থেকে গ্যাসটা বের হবে তখন সেখানে তুমি যদি লাল লিটমাসটা ধরো তাহলে সেখানে সেই লিটমাস পেপারটা কিন্তু নীল হয়ে যাবে। তখন আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে কি একটা ক্ষারীয় দ্রবণ ছিল। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে যখন আমরা কোনো দ্রবণীয় দ্রবণীয়, হ্যাঁ, দ্রবণীয় ধাতব লবণ যখন নেব তখন এখানে যখন আমরা কোনো ধাতব হাইড্রোক্সাইড যুক্ত কি বললাম, এখানে হচ্ছে যে যখন আমরা ধাতব কোনো দ্রবণীয় কোনো ধাতব আহ, লবণ নেব, হ্যাঁ, লবণ, ঠিক আছে, তো এটার মধ্যে আমরা একটা ক্ষার যুক্ত করব। ক্ষার যুক্ত করলে পরে কি উৎপন্ন হবে? সেখান থেকে প্রিসিপিটেট, অর্থাৎ অধক্ষেপ পড়বে, সেখানে একটা লবণের অধক্ষেপ পড়বে। যেমন এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আর এখানে হচ্ছে কি কপার সালফেট। ঠিক আছে, কপার সালফেট সলিউশন মানে হচ্ছে কি দ্রবণ, অর্থাৎ এই কপার সালফেটের সলিউশনের মধ্যে তুমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইডটা যোগ করবা তখন সেখানে কপার হাইড্রোক্সাইডের কপার হাইড্রোক্সাইডের একটা নীল বর্ণের অধক্ষেপ উৎপন্ন হবে। অধক্ষেপ মানে হচ্ছে কি, যেটা তলানির রূপে নিচে জমা পড়ে। ঠিক আছে, সেটাকে তুমি আলাদা করতে পারবা ইচ্ছা করলে।
আচ্ছা, তারপরে হচ্ছে এভাবে আয়রন সালফেটের সাথে যখন তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করবা, তখন সেখানে আয়রন হাইড্রোক্সাইডের কি হবে, এখানে এই সবুজ বর্ণের পদক্ষেপ উৎপন্ন হবে। তুমি যদি এখানে ফেরিক সালফেট, এটা তো হচ্ছে ফেরাস সালফেট, ঠিক আছে, যখন তুমি ফেরিক সালফেট যুক্ত করবে তখন কিন্তু এখানে পিত বর্ণের একটা মানে লাল সবুজ বর্ণের একটা ইয়ে উৎপন্ন হবে, পদক্ষেপ উৎপন্ন হবে। ওকে, আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। তোমরা যারা অ্যাসাইনমেন্ট সবাই আশা করি করতেছো, অ্যাসাইনমেন্ট হচ্ছে এটা আসলে তোমরা যখন বড় ক্লাসে উঠতে তখনও কিন্তু তোমাদের করা লাগতো, তাই না? অবশ্যই করতে হয়। অ্যাসাইনমেন্ট হচ্ছে একটা পড়াশোনার জীবনের একটা অংশ, সেটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এবং সরকারকেও আমরা সাধুবাদ জানাই এই পরিস্থিতিতে সুন্দর একটা পদক্ষেপ নেয়ার জন্য। আর হচ্ছে তোমাদের কিন্তু যে অ্যাসাইনমেন্টগুলি দেয়া হচ্ছে সেগুলি কিন্তু আসলে অনেক অর্থবহ, গুরুত্বপূর্ণ টপিকের উপরেই সাধারণত ইয়েগুলি দেয়া হচ্ছে। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবে, আর কোনো সামাজিক দূরত্ব সবাই বজায় রেখে চলবে, আর স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাই ঘরেই থাকবে ম্যাক্সিমাম সময়, বাইরে ঘোরাঘুরি মানে ভিড় এড়িয়ে চলবে যতটুকু সম্ভব। আর যারা এ পর্যন্ত আমার সাথে ক্লাসটির মধ্যে ছিলেন সকলকে ধন্যবাদ, এবং তোমরা যারা স্টুডেন্ট আছো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।